নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। গল্পের ছলে আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন বৃষ্টি রাতে সোনাতরী জঙ্গল। কলমে ও কণ্ঠে কোয়েল নায়ক মাঝি, সম্পাদনা ও আবহ সৃষ্টি অপূর্ব মাঝি। বিকেল তখন প্রায় 5:30। হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজাটা খুলে নীলিমা দেবী বলেন, আরে দিদি, আসুন আসুন, অনেকদিন পর এলে, কেমন আছেন? প্রতিমা দেবী বলেন, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওই চলে যাচ্ছে। বসুন একটু, আমি চা করে নিয়ে আসি। ওসব পরে করবে, বসো তুমি। অনেকদিন পর দেখা, একটু গল্প করি। আমার ছোট মেয়ে বর্ষার বিয়ে, তাই নেমন্তন্ন করতে এসেছি। সবাই যাবে কিন্তু। ঠিক তখনই হঠাৎ উপর থেকে জোরে জোরে দরজা ধাক্কা দেওয়ার শব্দ শোনা যায়, আর তার সাথে এক কণ্ঠস্বর, বৃষ্টি এসেছে, তাই না? আমি জানতাম বৃষ্টি আসবে। প্রতিমা দেবী একটু কৌতূহল সহ জিজ্ঞাসা করেন, ওপরে কে আছে যে এইভাবে ডাকছে? আর বৃষ্টি বা কে? উত্তরে বলেন, আপনি 3 বছর এখানে ছিলেন না, তাই অনেক কিছুই আপনার অজানা। নিখিল এখন আর আগের মতো স্বাভাবিক নেই। বৃষ্টি আমার বৌমা। আজ থেকে 1.5 বছর আগে ওদের বিয়ে হয়েছিল। মাস 6 আগে এক ঝড় বৃষ্টির রাতে ওদের সাথে যা হয়েছিল, তারপর থেকে ওদের জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। কি এমন ঘটেছিল 6 মাস আগে, যার জন্য নিখিলের এমন অবস্থা? আজ থেকে 6 মাস আগের ঘটনা। বৃষ্টি আর নিখিলের বিয়ে 1 বছর পূর্ণ হয়েছে, অথচ বৃষ্টির মনে আজ কোনো আনন্দ নেই। কেমন যেন মনমরা হয়ে ঘরের এক কোণে বসে আছে। দুঃখ তার বিবাহিত জীবন নিয়ে নয়। নিখিল বৃষ্টিকে খুব ভালোবাসে। নিখিল আর বৃষ্টির লাভ ম্যারেজ। স্কুল লাইফ থেকে তারা খুব ভালো বন্ধু। পরবর্তীকালে বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। তাহলে বৃষ্টির দুঃখের কারণ কি, এটাই ভাবছেন তো? আসলে তার দুঃখ তার বাবা মাকে নিয়ে। নিখিলের সাথে সম্পর্ক নিখিলের বাবা মা মেনে নিলেও বৃষ্টির বাবা সেটা মানতে পারেনি, তাই তারা পালিয়ে বিয়ে করেছিল। আর তারপর থেকে তার বাবা মা মেয়ে ও জামাইয়ের সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি। 1 বছরে সে অনেকবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু ওনারা কোনো যোগাযোগ রাখতে চাননি। তাই মনমরা হয়ে জানালার এক পাশে বসে ওনাদের কথাই ভাবছিল সে। বৃষ্টিকে এভাবে বসে থাকতে দেখে নিখিল বলল, তুমি কষ্ট পেও না, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। উত্তরে বলে, কবে সব ঠিক হবে? 1 বছর হয়ে গেল আমি বাবা মার সাথে কথা বলিনি, তাদের দেখিও নি। ওরা তো চেয়েছিল আমি ভালো থাকি, আমি ভালো আছি, তবুও কেন আমাদের মেনে নিতে পারছে না? শুধু তুমি বাঙালি বলে? ওনাদের একটু সময় দাও বৃষ্টি। আজ বিকেলে আমরা সোনাদিঘি ফিরছি, তাই তৈরি হয়ে থাকবে। আচ্ছা। এরপর নিখিল কাজে চলে যায়। কাজের সূত্রে ওরা শহরে থাকে। বৃষ্টির মন খারাপ হলেই ওরা নিখিলের গ্রামের বাড়িতে আসতো। আজও ঠিক তেমনই একটা প্ল্যান করে রেখেছিল নিখিল, কিন্তু কে জানে সেই দিনের প্ল্যান যে ওদের জীবনে এক ভয়াবহ ঝড় আনতে চলেছে। সেদিন বিকেল বেলায় বৃষ্টি জানালার দিকে তাকিয়ে বলল, ইস,
মেঘটা বড্ড কালো করে এসেছে, যেন রাত্রিবেলা মনে হচ্ছে। তার সাথে সাথে মেঘও ডাকতে শুরু হয়েছে। আজকে আর বোধহয় বেরোনো হবে না। নিখিল বলে, আমরা কি হেঁটে যাব নাকি যে বেরোনো যাবে না? আমরা তো গাড়িতে যাব, আর বৃষ্টি পড়লে বাইরে বেরোনোর মজাটাই আরো দ্বিগুণ হয়ে যাবে। আমার কেন জানি না আজ বাইরে বেরোতে ইচ্ছে করছে না। তবে কি ঘরে মনমরা হয়ে বসে থাকতে ইচ্ছে করছে? আজ আমি কোনো কথা শুনবো না। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই আমরা আজকে বাইরে যাচ্ছি, এটাই ফাইনাল। নিখিলের জেদের সামনে দৃষ্টি আর না করতে পারল না। ঠিক সেই সময় নিখিলের ফোন বেজে ওঠে। ফোনটা তোলার সাথে সাথেই ফোনের ওপার থেকে বলে উঠল, কেমন আছিস তুই? আর দৃষ্টি মা কেমন আছে? আমরা ভালো আছি মা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি বাবা। দৃষ্টিকে নিয়ে কবে আসবি এখানে? আজই। আজ? এই সময় ওকে নিয়ে এখানে আসবি? মেঘের তো এই অবস্থা, আর এখানে আসতে গেলে সোনাতরী জঙ্গল পেরিয়ে আসতে হবে। এমনিতেও তোদের পৌঁছাতে রাত্রি হয়ে যাবে। কাল সকালে বরং আসিস বাবা। জঙ্গলটা তো ভালো না রে, লোকমুখে প্রায় যা সব ঘটনা শোনা যায়। আহ মা, সত্যি তুমিও না, এই যুগের মানুষ হয়েও এখনো এইসব বিশ্বাস করো। আমি এইসব মানি না। লোকমুখে কি শোনা যায় আমি জানি না, তবে যতক্ষণ না চোখে দেখবো ততক্ষণ কোনো জিনিস বিশ্বাস করব না। বারবার মানা করা সত্ত্বেও ওরা বেরিয়ে পড়ে। রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি পড়তে শুরু হয়। সময় রাত্রি প্রায় 9টা। সোনাতরী জঙ্গল ঢোকার পর রাস্তার দুই ধারে ঘন জঙ্গল ও তার সাথে মেঘ ডাকা এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করেছে। হঠাৎ সজোরে ব্রেক মারল নিখিল। বৃষ্টি জিজ্ঞাসা করে, কি হয়েছে নিখিল? এত জোরে ব্রেক মারলে কেন? গাড়ির তলায় কিছু চাপা পড়লো মনে হচ্ছে। নিখিল গাড়ি থেকে নামতে যাবে, ঠিক সেই সময় দৃষ্টি হাতটা চেপে ধরে বলে, এই রকম অন্ধকার নির্জন পরিবেশে গাড়ি থেকে নামাটা কি ঠিক হবে? তুমি এত ভয় পেও না, আমি দেখেই চলে আসবো। কিন্তু গাড়ি থেকে নেমে দেখতেই সে চমকে ওঠে। একভাবে ওই দিকে হতবাক চিত্তে তাকিয়ে থাকে। হঠাৎ দৃষ্টির কণ্ঠস্বরে তার হুঁশ ফিরল। কি হয়েছে? ওভাবে ওখানে দাঁড়িয়ে আছো কেন? কি দেখছো তুমি? নিখিল তাড়াহুড়ো করে গাড়িতে এসে উঠে বসে। নিখিলকে এত ভয় পেতে দেখে দৃষ্টি জিজ্ঞাসা করে, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? উত্তরে বলে, জানো আমি নিজে কি দেখলাম? গাড়ির চারিপাশে রক্ত পড়ে আছে, অথচ ওখানে কিছু নেই। কি বলছো তুমি? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ঠিকই বলছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা বারবার বারণ করেছিল রাত্রিবেলা এই রাস্তায় না আসতে। লোকমুখে শোনা যায় রাত্রিবেলায় কেউ এই রাস্তায় এলে নাকি আর ফেরত যায় না। এখন কি হবে নাকি? আমাদের তাড়াতাড়ি এই জঙ্গল বের করতে হবে। আমরা এখন জঙ্গলের মাঝ বরাবর আছি। এরপর নিখিল গাড়ি চালাতে শুরু করে। সবে কিছুটা পথ অতিক্রম হয়েছে, হঠাৎ এক জায়গায় এসে গাড়ি থেমে যায়। অনেকবার চেষ্টা করার পরেও গাড়ি স্টার্ট নিচ্ছে না। নিখিল দৃষ্টিকে বলে, চলো আর একটু আছে, আমরা হেঁটেই জঙ্গলটা বের করে নেব। দৃষ্টি বলে, আমাদের কি
গাড়ি থেকে নামাতে ঠিক হবে, কিন্তু আমাদের গাড়িতে বসে থাকাটাও ঠিক হবে না। এরপর দুজনে জঙ্গলের মাঝে অন্ধকার রাস্তা ধরে হাঁটতে শুরু করে। তখনও একই রকম বৃষ্টি পড়েই চলেছে, আর তার সাথে মেঘের গর্জন। এই অন্ধকার নির্জন পরিবেশে ব্যাঙ ডাকার আওয়াজ যেন আরো ভয়ানক শোনাচ্ছে। কিছুটা পথ চলার পর ওদের মনে হতে থাকে কেউ যেন তাদের পিছন পিছন আসছে, কিন্তু এই নির্জন পরিবেশে ওরা ছাড়া ওখানে কেউ নেই। দূরে একটা দোকান দেখে ওরা আশার আলো পায়। বৃষ্টি বলে, ওই দেখো, একটা দোকান দেখা যাচ্ছে। আমরা বোধহয় জঙ্গল বের করে ফেলেছি। এরপর তারা দোকানের দিকে এগিয়ে যায়। দোকানটা চায়ের দোকান। এদিকে নিখিল কিন্তু একটু অবাক হয়। এত রাত্রি পর্যন্ত এই ঝড় বৃষ্টি রাতে চায়ের দোকান খোলা রেখেছেন? নিখিল জিজ্ঞাসা করে। একটু হেসে এক বয়স্ক বৃদ্ধা বলে, আমাদের দোকান সব সময়ই খোলা থাকে, কারণ আমরা এই দোকানেই থাকি। এটাই আমাদের বাড়ি। আপনারা বসুন, আমি চা দিচ্ছি। দুজনে গিয়ে চেয়ার নিয়ে বসে পড়ে। বৃষ্টি বলে, তুমিও না সত্যি, আজ ওনারা দোকান খুলে রেখেছেন বলে আমরা বাঁচার আশার আলো খুঁজে পেলাম। ঠিক তখনই পিছন থেকে এক ভয়ানক অট্টহাসি হেসে ওঠে আর বলে, বাঁচার আলো না, বলো মৃত্যুর আলো খুঁজে পেলাম। আর এটা শুনে ওরা যেই পিছন ঘুরে দেখে, দোকানটা এক কালো ভয়ানক স্থানে পরিণত হয়েছে, আর যে মানুষ দুটো দাঁড়িয়ে ছিল তারা এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। পুরো শরীর পুড়ে গেছে, শরীরে কোনো চামড়াই নেই বললেই চলে। গোটা শরীর থেকে অঝরে রক্ত ঝরছে। তাদের শরীরের পোড়া গন্ধতে দম বন্ধ হয়ে গেছে। ওরা আর এক মিনিট সময় নষ্ট না করে হাত ধরে দৌড়াতে শুরু করে। সেই সময় একটা পাথরের হোঁচট খেয়ে বৃষ্টি পড়ে যায়, আর কোনো অজানা শক্তি ওকে টানতে টানতে ওই দোকানের ভেতরে ঢুকিয়ে দেয়, এবং সাথে সাথে দোকানের দরজা বন্ধ হয়ে যায়। নিখিল অনেক চেষ্টা করার পরেও ওই দরজা খুলতে পারে না। দরজা ঠকঠক করতে করতে অবশেষে সে ওইখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। সকালবেলা জ্ঞান ফিরে দেখে সে বাড়ির বিছানায়। প্রতিমা দেবী জিজ্ঞাসা করেন, আচ্ছা, ওই জঙ্গল থেকে তো কেউ ফিরে আসে না, তবে নিখিল ফিরে এলো কিভাবে? উত্তরে জানায়, নিখিলকে ছোটবেলায় এক সাধু বাবা তাবিজ দিয়েছিলেন, আর বলেছিলেন যতদিন এটা ওর হাতে থাকবে কোনো অপশক্তি ওকে ছুঁতে পারবে না। তারপর থেকে ওই তাবিজ সবসময় ওর হাতে বাঁধাই আছে, তাই জন্য বোধহয় ওকে কিছু করতে পারেনি। কিন্তু বৃষ্টি ওদের থেকে বাঁচতে পারেনি। তার মৃতদেহ ওই দোকানের সামনে পরের দিন সকালে পাওয়া যায়। গ্রামের কিছু লোকজন সকালে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা ওদের দেখে চিনতে পেরে আমাদের বাড়ি দিয়ে যায়। প্রতিমা দেবী বলেন, তুমি এত কিছু জানলে কিভাবে? নিখিল আমাদের সবকিছু জানায়, তবে বৃষ্টিকে হারানোর শোকে সে মানসিক ভারসাম্য হারায়। এখনো সন্ধে হলেই নাকি সে বৃষ্টিকে দেখতে পায়, আর তার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করে। প্রতিমা দেবী বলেন, আচ্ছা, ওই জঙ্গলটা আগে তো ভয়ানক ছিল না?
তবে এরকম হয়ে গেল কি করে? আজ থেকে 2.5 বছর আগে সোনা বৌদি আর সুনীলদা ওখানে চায়ের দোকান করতো। এমনই এক ঝড় বৃষ্টির রাতে কিছু দুষ্টু লোক অল্প টাকা পয়সার লোভে ওদের নৃশংসভাবে হত্যা করে আর ওদের দেহটা ওখানেই জ্বালিয়ে দেয়। তারপর থেকে ওই রাস্তা দিয়ে কেউ রাত্রিবেলায় বের হলে তাদের অতৃপ্ত আত্মা ওদের ছাড়ে না।